আচ্ছা, আমরা শুরু করতেছি। বিসমিল্লাহ। আচ্ছা, এই টপিকটা আসলে মানে অতটা টাফ না, তো মানে মোটামুটি ইজি আছে। লাইক মেইন পার্ট তো আমরা শেষ করে ফেলছি। তো এই পার্টটা জাস্ট একটু দেখাই। আম, এখানে যদি দেখো, এই যে এই পার্টটা আমি একটু করে ফেলছিলাম, এলোমেলো করে ফেলছিলাম। যে লাইক একটা নর্মাল পার্সন তো এটা জানি যে 7 টাইমস বিট করে, তাই না? এই কালারটা ভালো লাগতেছে না। আচ্ছা, এটা okay. This beat can be counted by the radial artery of the wrist. This sound can also be felt by the stethoscope. The diaphragm of the stethoscope should be placed in a special side of the chest. আচ্ছা, এই পার্টটুকুতে যেটা বলা হইতেছে সেটা হচ্ছে যে যে হার্টবিট, এই যে হার্ট বিট, এই জিনিসটা কেমনে কেমনে দেখা যায়। একটা হচ্ছে গিয়ে ওই যে স্টেথোস্কোপ, এটা যদি আমরা এই চেস্টে দেই, চেস্টের একটা সাইটে দেই, তখন কি আমরা একটা হার্টবিট শুনতে পারবো না? তখন একটা হার্টবিট শুনতে পারবো আর কি। তো এইভাবে আর কি আমরা ফার্স্ট অফ অল এই হার্টবিটটা শুনতে পারি। আর এইভাবে আর কি হার্টবিটটা শুনতে পারি। আর যেটা পালস বলা হয়েছে, যে এই যে ইন দ্য রিস্ট অফ দ্য হ্যান্ড ইজ কল্ড দ্য পালস, যে ফিলিং হার্টবিট ইন দ্য রিস্ট, মানে পালস হলো গিয়া যেটা আর কি আমরা হাতের মধ্যে পাই। পালস যেটা হচ্ছে গিয়া বিট উই ফিল ইন হ্যান্ড, হ্যান্ড না সরি রিস্ট হবে। আচ্ছা, তো বুঝতে পারছো, এইটুকু জিনিসই বলছে, বেশি কিছু বলে নাই আর কি। আচ্ছা, ইন রিস্ট, ওকে, এটুকু পার্ট গেল। এরপর এই পার্টে কথা বলি যে কাউন্টিং পালস অর হার্টবিট আর কি। আমরা যে হার্টবিট অথবা পালস যে আমরা মাপি, এই যে আমরা একটা যে হাত দিয়ে একটা হাতের উপর চাপে যে রিস্টে চাপ দিয়ে যে আমরা বের করি, এইটার ব্যাপারে বলা হয়েছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এই যে যদি পালস নট ফাউন্ড ইন রিস্ট, ইট ক্যান বি ফাউন্ড নিয়ার দ্য থ্রোট অর ইট ক্যান বি ডাইরেক্টলি বাই প্লেসিং দ্য, কি লেখা, কার অন দ্য চেস্ট, ও প্লেসিং ইয়ার অন দ্য চেস্ট, এখানে ইয়ার একটু বড় করে হচ্ছে ইয়ার অন দ্য চেস্ট, মানে ওই যে এটা তো হয়তো সিআইটি বা এতে দেখছো যে লাইক যদি হাতের মধ্যে রিস্ট পাওয়া না যায়, তখন আর কি গলার মধ্যে হাত দিয়ে অথবা কানের, এই যে এই চেস্টে তারা ওই যে কান দিয়ে শোনার ট্রাই করে যে কোনো পালস আছে কিনা। লাইক একটা মরা মানুষের তো মানে ওই যে ফার্স্ট যে চেকটা করে, এটা তো আর কি পালস দিয়ে চেক করে। আচ্ছা, তো পালস রেট ইজ নর্মালি হাই ডিউরিং হার্ড ওয়ার্ক। আচ্ছা, এই পার্টটুকু তো মনে পড়াইছিলাম যে লাইক ওই যে যখন নার্ভাস থাকি, সিভিয়ার পেইন অর ইন ফিভার, তখন পালস বেড়ে যায়। তো ওই যে শক, হাইপার অ্যাক্টিভিটি আর থাইরয়েডের ওই যে প্রবলেম হলে তখন পালস বেড়ে যায়। এই যে যদি বলি যে হাই পালস, পালস কি স্পেলিং করতে হবে? হাই পালস এটা কততে হয়? এটা হলো গিয়া যদি গ্রেটার দেন 100 হয়। আর যদি বলি লো পালস, লো পালস হলো গিয়া লেস দেন 60। আর এভারেজ বা গুড পালস কত বলা যায়? এভারেজ বা গুড পালস বলা যায় 60 to 100 মধ্যে যদি থাকে, ইন আ মিনিট, ইন আ মিনিট। ঠিক আছে, এতটুকু পার্ট তো আই গেস বুঝতে পারছো। আচ্ছা, এতটুকু পার্ট ইজি ছিল, এটা পড়াইছিলামও, জাস্ট একটু আইডিয়া দিলাম। আচ্ছা, এই যে মেন্টাল এক্সাইটমেন্ট এক্সারসাইজ, তারপর ইভিনিং আর মর্নিংয়ে একটু কম থাকে আর কি, ওই যে নর্মাল আর কি। ওকে, আচ্ছা, ব্লাড প্রেশার। আচ্ছা, তো ব্লাড প্রেশার নিয়ে তো মোটামুটি আইডিয়া দিছিলাম যে লাইক ব্লাড প্রেশার মিনস এই যে blood pressure means the pressure of blood in the artery in the depends on the activity, মানে ওই যে আমরা যারা একটু ধরো যদি বেশি পরিশ্রম করি, ডেন্সিটি অ্যান্ড অ্যামাউন্ট অফ ব্লাড, আমরা যদি বেশি পরিশ্রম করি তখন তো আর কি হার্টবিট বেশি থাকে, তখন আর কি ব্লাড প্রেশারও বেড়ে যায়। আরেকটা জিনিস যেটা বলছে, এই যে ইলাস্টিসিটি অফ আর্টেরিয়াল ওয়াল, কারণ অনেকের ক্ষেত্রে মানে প্রেশারটা এভাবে ডিপেন্ড করে, ধরো একজনের মানে ইলাস্টিসিটিটা বেশি,
বা কম, মানে মানে এখানে যেটা বুঝাইতেছে যে লাইক একজনের যে ইলাস্টিসিটি, যে ওই ওয়ালের মানে ওই আর্টেরিয়ার যে ওয়াল আছে, ওয়ালের মধ্যে যত প্রেশারই দেওয়া হোক না কেন, ও ওই প্রেশারটাকে কতটুকু ইলাস্টিকভাবে জিনিসটাকে অ্যাবজর্ব করতে পারে। যদি একজন ভালো ইলাস্টিকভাবে অ্যাবজর্ব করতে পারে, তাহলে হয়তো তার একটু বেশি ব্লাড প্রেশারও সে শুয়ে নিতে পারতেছে, তার প্রবলেম হচ্ছে না। আবার অনেকের এটাতে প্রবলেম হবে, ডেনসিটি অ্যামাউন্ট অফ ব্লাড। সো এক একজনের ক্ষেত্রে এক একটা ভ্যারি করতেছে। বাট আমরা যদি লাইক একটা এভারেজ মানুষ ধরি, তাহলে এই যে 120 to 80 মিলিমিটার মার্কারি, এইটা হলো গিয়া একদম মানে এভারেজ অথবা পারফেক্ট, মানে বেস্ট বেস্ট আর কি বলতে পারো, যে বেস্ট একটা রেঞ্জ আর কি। আচ্ছা, স্পাইগোনোমিটার বা সামথিং, এটা মাপা হয় ব্লাড প্রেশারের জন্য। ওকে। আচ্ছা, হাই ব্লাড প্রেশার, এটারে কি বলা হয়? এটার বলা হয় এই যে হাইপার টেনশন। হাইপারটেনশন বলা হয় ইফ দ্য ব্লাড প্রেশার কন্টিনিউস টু বি হায়ার দেন দ্য স্ট্যান্ডার্ড। একটু বড় করে নেই ছবিটা, এক মিনিট। এগুলো মুছে ফেলি, ছোট হয়ে গেছে ছবিটা। আচ্ছা, ওকে, এই যে হাইপারটেনশন। আচ্ছা, if blood pressure continues to be higher than the standard rate of age in the normal state of body and mind, that is called high blood pressure or hypertension. If blood pressure is low, then it is called low blood pressure. আচ্ছা, if the systolic blood pressure is higher than 160 mm mercury and diastolic blood pressure is higher than 95, then it is called high blood pressure. এই জিনিসটা একটু মনে রাখবা যে লাইক এই সিস্টলিক ব্লাড প্রেশারটা, এটা কেমনে মাপা হইতেছে, ইজ হায়ার দেন এই যে 160 মিলিমিটার। এটা কিসের? এটা হচ্ছে গিয়া ডায়াস্টলিক, না না সরি সরি, সিস্টলিক। এইটা হচ্ছে সিস্টলিক। সিস্টলিকটা হলো গিয়া 160 mm এইচজে, অ্যান্ড ডায়াস্টলিক, ডায়াস্টলিক কি লিখলাম, ধরো স্পেলিং মিস্টেক করছি, আবার লিখি। আচ্ছা, তো মানে লো ব্লাড প্রেশার, স্পিডটা একটু বাড়ায় নাও যদি লাইক মনে হয় যে বেশি স্লো যাচ্ছি বা একটু স্লো লাগতেছে, তাহলে বাড়ানো দূর, তাহলে একটু স্পিডটা বাড়ায় নিও। আচ্ছা, তো এটাতে সিস্টলিক, সিস্টলিক এটার ক্ষেত্রে বলা হয়েছে 160 mm মার্কিউরি, এইটার থেকে হায়ার, অথবা ডায়াস্টলিক, ডায়াস্টলিক এটা বলা হয়েছে, কত বলা হয়েছে, 95, 95-এর হায়ার। তাহলে এটার কি বলা হবে? এটার হাই ব্লাড প্রেশার বল, তাই বলি, সরি সরি ভুল বলতেছিলাম, এটা হবে হাই, লো না, সরি। ওকে, এইটা হলো গিয়া হাই ব্লাড প্রেশারের একটা লিমিট। আল্লাহ, কি করবো, ধুর সাতা। ওকে, আচ্ছা, আর ইফ দ্য ব্লাড প্রেশার ইজ হাই ফর টেনশন, ডিপ্রেশন, স্লিপনেস আর আদার রিজন, টেনশন, ডিপ্রেশন, স্লিপলেসনেস আর এনি কোর্স, এটা হাই ব্লাড প্রেশার হিসেবে ধরা হয়। আচ্ছা, মানে যদি আর কি ব্লাড প্রেশারটা টেনশন, ডিপ্রেশন, স্লিপনেস এই জন্য যদি করা হয়, তাহলে কোনো মেডিসিন আর কি রিকোয়ার্ড পড়ে না। এইটা নর্মাল জাস্ট আমরা যদি লাইক ঘুম ভালো হয়, টেনশন কম নেই, ডিপ্রেশন না নেই, বা নিজের দিকে একটু খেয়াল রাখি,
তাইলে আর কি এই জিনিসটা কন্ট্রোল করা যাবে। আর যেটা আমরা নিজেরা বানাই, যেগুলো হলো গিয়ে আমাদের নিজেদের তৈরি, এটা হচ্ছে যে অবিসিটি, ফ্যাটি ব্লাড, তারপরে টু মাচ সল্ট, লেস ফিজিক্যাল ওয়ার্ক, ডায়াবেটিস, মানে নর্মাল রিজন যেগুলো হয়, মেন্টাল প্রেশার বা যেগুলো আমরা বুঝতেছি, এইগুলোর কারণে আর কি এই যে এই হাইপার টেনশনটা হইতেছে। আর একটা জিনিস মনে রাখবা যে লাইক স্ট্রোক, তারপরে প্যারালাইসিস, হার্ট এনলার্জমেন্ট, তারপরে হার্ট অ্যাটাক, এগুলো সব কিছু বেসেই থাকে কিন্তু এই হাইপার টেনশনটা। সো আমাদেরকে ব্লাড প্রেশারটা খুবই মানে কেয়ারফুলি নিতে হবে। একটা জিনিস বলা যে লো ব্লাড প্রেশার ইজ নট অ্যাজ হার্মফুল অ্যাজ হাই ব্লাড প্রেশার। হাই ব্লাড প্রেশারটা সেই খুবই ডেঞ্জারাস আর কি, ঠিক আছে? বাট এখানে ভুল বলা, আসলে আসলে লো ব্লাড প্রেশারটা আসলে আরও বেশি ডেঞ্জারাস। যাই হোক, আচ্ছা, ফলোয়িং প্রিভেন্টিভ ক্যান বি প্রিভেন্টিভ অফ হাই ব্লাড প্রেশার। আচ্ছা, এইগুলো একটু খেয়াল রাখবে, এই যে এইগুলো নর্মাল কথাবার্তা, এই যে ডায়াবেটিস কন্ট্রোল আনতে হবে, বডি ওয়েট ঠিক রাখতে হবে, ফ্যাটি ফুড অ্যাভয়েড করতে হবে, ব্যালেন্স ডায়েট নিতে হবে, তারপরে কমায় কমায় খাইতে হবে, বেশি খাওয়া যাবে না, স্মোকিং ড্রিঙ্কিং থেকে দূরে থাকতে হবে, রেগুলার এক্সারসাইজ, ঘুম ঠিক করতে হবে, স্ট্রেস ফ্রি, অ্যাংজাইটি ফ্রি লাইফ, তারপরে লবণ খাওয়া যাবে না। এগুলো খুবই নর্মাল কথাবার্তা, এগুলো একটু মনে রাখবা। আচ্ছা, কোলেস্ট্রল। কোলেস্ট্রল কি? এটা আর কি বলতে গেলে আমাদের এই জেনারেশনের মানে একটা কি বলবো, একটা মহামারীর মতন রূপ নিচ্ছে আর কি কোলেস্ট্রলের বিষয়টা। মানে আমরা যে রকমের খাই আর কি, কোলেস্ট্রল খুবই ডেঞ্জারাস আর কি। আচ্ছা, ইটস কাইন্ড অফ লিপিড অর স্টেরয়েড, ইচ অ্যান্ড এভরি টিস্যু অফ হ্যাজ কোলেস্ট্রল, ইটস হাই ইন ব্রেইন and liver. আচ্ছা, cholesterol combined with other words is a carrier of lipid. Amount of lipid is called lipoprotein. এটা একটু মনে রাখবা। এই যে কই গেল the compound of lipid and protein is called lipoprotein. According to the amount of fat, there are two kinds of different high, এই যে HDL আর LDL, এই দুইটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট আর কি। কেন? এই যে if the LDL of blood increases, cholesterol of blood also increases। যে LDL এর সাথে কিসের সম্পর্ক? কোলেস্টেরলের একটা সম্পর্ক। এলডিএল অফ ব্লাড বাড়লে কোলেস্টেরলও, ব্লাডের কোলেস্টেরলও বেড়ে যায়। আচ্ছা, দ্য প্রেজেন্স অফ মোর এলডিএল ইন ব্লাড ইজ হার্মফুল টু হেলথ। এই যে এটা মনে রাখবা। ওকে, অন দ্য আদার হ্যান্ড দ্য প্রেজেন্স অফ মোর এইচডিএল ইজ গুড ফর হেলথ। মানে এটা জাস্ট একটু লিখে নেই যে এলডিএল বেশি ইকুয়ালস টু কোলেস্টেরলও বেশি, না? কোলেস্টেরল স্পেলিং, হ্যাঁ, কোলেস্টেরল বেশি। এটা কি? এটা হচ্ছে হার্মফুল। বাট এইচডিএল এটা কি? গুড ফর হেলথ, গুড ফর হেলথ, ঠিক আছে? আচ্ছা, এরপর দ্য নর্মাল অ্যামাউন্ট অফ কোলেস্টেরল কত দরকার ছিল? 100-200 mg/dl. আচ্ছা, presence of more cholesterol causes the risk of heart. আচ্ছা, if the amount is more than the normal, আচ্ছা, তোমাকে এইটা নিয়ে হালকা একটু আমি আইডিয়া দিছিলাম। সেটা হচ্ছে কি, যে কোলেস্ট্রল যখন আমাদের বাইরে যায়, যে চর্বি জাতীয় জিনিস বাইরে যায়, তখন কি হয়? এগুলো অ্যাকুমুলেট হয়, এগুলো আর কি জমাট বাঁধে আমাদের ইনার ওয়াল অফ ব্লাড ভেসেলস অ্যান্ড লুমেন শ্রিঙ্কস। আমি যদি তোমাকে বলছিলাম যে আমরা যখন আর কি বেশি চর্বি জাতীয় কোলেস্ট্রল এগুলো বেশি খাইতেছি, তখন কি হইতেছে? তখন আমাদের এই যে আর্টারিসগুলোতে ব্লক সৃষ্টি হইতেছে, লাইক এগুলোতে চর্বি জমাট বাইধা যেতেছে। যখন চর্বি জমাট বাইধা যায় তখন তো লুমেন শ্রিঙ্ক করে। মানে ধরো একটা ও লুমেনের এই ডায়ামিটার ছিল 6 সেন্টিমিটার, কিন্তু এর মধ্যে অর্ধেকই চলে আসছে ওই যে কোলেস্টেরল দিয়ে সব চর্বি সব চলে আসছে, ঠিক আছে? তো এগুলো চলে আসার কারণে যেহেতু মানে ব্লাডটা ভালোভাবে মানে এই পৌঁছাইতে পারতেছে না, মাঝে মধ্যে এইটা ব্লকও সৃষ্টি করে দেয়, যে হার্টে ব্লক হয় না? এগুলো তো হয়তো শুনছো যে হার্টে ব্লক, তারপরে বেশি ব্লক হলে ওপেন হার্ট সার্জারি এটসেট্রা, আল্লাহ হেফাজত করুক। আচ্ছা, তো এই জিনিসটাকে বলে আর্টিওক্লেরোসিস। এই জিনিসটা বলে আর্টিওক্লেরোসিস। আচ্ছা, এইটা
স্প্লিট ইন দ্য ভেইন ব্লিডিং, মানে এটা যদি বেশি হয়ে যায় মাঝে মধ্যে একটা স্প্লিটও সৃষ্টি করে দেয়, মানে একটা আর্টারিতে একটা স্প্লিট, মানে একটা স্প্লিট মানে কি ধর একটা ছিঁড়ে যাওয়া বা এই টাইপের একটা জিনিস হতে পারে। ব্লিডিং ফ্রম দিস ইনজুরি কজেস ব্লাড কোয়াগুলেশন অ্যান্ড ডিস্টার্বস দ্য ফ্লো অফ ব্লাড, মানে যদি কোনো কোরোনারি কোরোনারি বলতেছি, যদি কোনো আর্টারি বা কিছু যদি ধরো একটু ড্যামেজ হয়ে যায়, ওই জায়গায় কিন্তু ব্লাডগুলো জমে যাওয়া স্টার্ট করতে পারে। যে ব্লাডগুলো যদি জমে যায়, এই যে যদি এই যে যদি ব্লাড ইজ এই যে clotted in coronary vessels, this is called coronary thrombosis, মানে ওই যে বললাম যে যদি কোনো ভেসেলে একটা ইনজুরি হয় তখন তো ব্লাড ওইদিকে সাপ্লাই হবে, বুঝতে পারছো? তো ব্লাড যদি ওইখানে যদি ব্লাড জমাট বাঁধবে, তো ওখানে যদি ব্লাড জমাট বাঁধে তো ওইখানে অফকোর্স ডিস্টার্ব করে, যে ফ্লো অফ ব্লাড থাকে সেটাকে ডিস্টার্ব করে, আর এটার আর কি নাম দেওয়া হয়েছে কোরোনারি থ্রম্বোসিস। আচ্ছা, যদি ব্লাড ব্রেইনে এই কোনো মানে ই করে আর কি, ক্লট করে, ব্রেনে ক্লট করলে এটাকে বলে সেরেব্রাল থ্রম্বোসিস। বুঝতে পারছো বিষয়টা? মানে কোরোনারি যদি ইতে বলে, এই যে ভেসেলে বলে, তাহলে এটা হচ্ছে কোরোনারি থ্রম্বোসিস, আর যদি ব্রেনে হয় তাহলে এটা বলে সেরেব্রাল থ্রম্বোসিস। আচ্ছা, এইগুলা কিন্তু ডেথও কজ করতে পারে, খুবই ডেঞ্জারাস আর কি বিষয়টা। আচ্ছা, if the amount of cholesterol increases, amount of LDL also increases and HDL decreases. আচ্ছা, তো LDL প্রপোর্শনাল সাইনটা তুমি চিনো নাকি জানি না, এটা একটু দেখাচ্ছি। এলডিএল এটা হচ্ছে প্রপোর্শনাল টু কোলেস্টেরল, এটা ইনভার্সলি প্রপোর্শনাল টু এইচডিএল। আচ্ছা, এটার মানে কি, মানে এটা যদি বাড়ে তাহলে এইটাও বাড়বে, আবার এইটা কমবে, বুঝতে পারছো? মানে ধরো এই দুইটা জিনিস হলো কি আমাদের জন্য ডেঞ্জারাস, মানে এলডিএল আর যদি কোলেস্ট্রল এই দুইটা বাড়া মানে এইচডিএল এর কমে যাওয়া, ঠিক আছে? এই দুইটা মানে খারাপ জিনিস বাড়া মানে একটা বাড়লে আরেকটা বাড়বে, আর এই ভালো জিনিসটা কমে যাবে, বুঝতে পারছো এই জিনিসটা? যেগুলো খুবই সিম্পল জিনিসপত্র, একটু জাস্ট দেখাই দিচ্ছি। আচ্ছা, এরপর কি আসতেছে, এরপর হলো গিয়া এরা খুবই মানে আজাইরা টাইপ লাগতে পারে, কিন্তু কোশ্চেন আবার এইটা দিয়ে বেশি দিয়ে দেয় কেন জানি। এই যে স্যারদের এই জিনিসটা খুবই পছন্দ, ওয়েজ টু কিপ ইউর হার্ট হেলদি। আচ্ছা, তো হার্টকে হেলদি কেমনে রাখা যাবে, এগুলো তো খুবই সিম্পল, মানে এগুলো বলার মতো কিছু নাই। যে বডি ওয়েটটাকে কম রাখতে হবে, ওভার ওয়েট আর কি ই করে দেয়। তারপরে প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল প্রোটিন, প্রোটিন জাতীয় খাবার খাইতে হবে, আমাদের কন্ট্রোল আনতে হবে কার্বোহাইড্রেট, সুগার, ফ্যাট ফুড, তারপরে প্রসেসড ফুড খাওয়া যাবে না। তারপরে অয়েল অফ সাম ফিশে রিডিউস দ্য অ্যামাউন্ট অফ কোলেস্ট্রল ইন ব্লাড, মানে এই কিছু আছে ভালো কোলেস্ট্রল আর কিছু আছে এই যে খারাপ কোলেস্ট্রল। আমরা যে এই মাংস টাংস যে খাই, এইগুলাতে যে তেল চর্বি এগুলাতে যে কোলেস্ট্রল থাকে ওগুলো খুবই খারাপ, ঠিক আছে? আর তারপরে মাছ এগুলো জাতীয় যেগুলো প্রোটিন টোটিন আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপরে দ্য অ্যামাউন্ট অফ প্রোটিন অ্যান্ড ভাইটামিন শুড বি কেপ্ট ইন ফিক্সড। আচ্ছা, গার্লিক, ট্যামারিন, ফুড রিচ, এগুলো সব কিছু খাইতে হবে, এগুলো তো খুবই জানো, এগুলো খুবই সিম্পল কথাবার্তা বলছে। তারপরে এখানে আরও এক্সট্রা কী লাগবে, এক্সারসাইজ করতে হবে, তারপর আর কি কি ডায়াবেটিস চেক আপে রাখতে হবে অলওয়েজ, মানে রেগুলার চেক আপে রাখতে হবে। আচ্ছা, ওই ডায়াবেটিস বলতে বলতে চলে আসলো ডায়াবেটিস। আচ্ছা, ডায়াবেটিস, ডায়াবেটিসটা আসলে কি দেখো, আমরা যখন খাবার খাই দ্য ফুড ট্রান্স ইনটু গ্লুকোজ অ্যান্ড গেটস ইনটু ব্লাড আ হরমোন নেম ইনসুলিন। ইনসুলিন যেটা আমরা নেই বা কথা শুনো, এটা হচ্ছে একটা হরমোন যেটা প্যানক্রিয়াস থেকে আসে অ্যান্ড কনভার্টস আইলেটস অফ কি যেন একটা আছে, না এটা দেওয়া নেই। ইনসুলিন সিক্রেট হয় ফ্রম প্যানক্রিয়াস, আর এইটা গ্লুকোজ কনভার্ট করে এই গ্লুকোজকে এনার্জিতে। কিন্তু when someone is attacked with diabetes, the pancreas cannot produce sufficient insulin or the body cannot use insulin. For this reason, insulin in the blood increases. আচ্ছা, আচ্ছা, তো এখানে আমি যেটা তোমার বুঝাই যে ডায়াবেটিস আসলে জিনিসটা কি। আচ্ছা, তো যখন আমরা কোনো একটা খাবার খাই, ঠিক আছে, যখন আমরা কোনো খাবার খাই, এটা নর্মাল যে কোনো খাবারই হইতে পারে, বা ধরো বললাম আমরা একটা মিষ্টি খাবার, ঠিক আছে, যেটাতে অনেক গ্লুকোজ আছে, অনেক গ্লুকোজ জাতীয় খাবার, এই জিনিসটা করে কি, একটা ইনসুলিন নামের একটা হরমোন আছে যেটা প্যানক্রিয়াস থেকে আসে, ওরা করে কি এই গ্লুকোজটাকে
ওরা এই গ্লুকোজটাকে এনার্জিতে কনভার্ট করে, ঠিক আছে? তো যখন এনার্জিতে কনভার্ট করে, এনার্জিতে যদি কনভার্ট না করতে পারে, তাহলে এই গ্লুকোজটা ব্লাডের মধ্যে চলে যেতেছে না? মানে ধরো একটা চিনি, ঠিক আছে, একটা চিনি, তো এইটাকে যখন আমরা ব্রেকডাউন করতে পারতেছি না, তখন কি এটা ব্লাডের মধ্যে ফ্লো হওয়া স্টার্ট হইতেছে। এটাকে যখন আমরা ব্রেকডাউন করব, ব্রেকডাউন করে এনার্জিতে কনভার্ট করে ফেলবো, তাহলে তো কোনো সমস্যা নেই। কিন্তু যদি আমরা এনার্জিতে কনভার্ট না করতে পারি, এই না করার রিজনটা হলো গিয়ে পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন প্রডিউস হচ্ছে না। তো যার শরীরে পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন প্রডিউস হয় না, তাকেই তো বলা হয় যে তুমি চিনি জাতীয় গ্লুকোজ জাতীয় খাবার দাবার একটু কমায় খাও, ঠিক আছে? আচ্ছা, তো এইটাই আর মেইন বেসিক আইডিয়া অফ আর কি ওই যে কি বলে ডায়াবেটিস আর কি, ঠিক আছে? আচ্ছা, তো আচ্ছা, এখানে নর্মাল লেভেল বলা আছে, আর আচ্ছা নর্মাল লেভেলটাই শুধু বলা আছে, ওকে। আচ্ছা, ডায়াবেটিস নট আ কন্টেজিয়াস, মানে ডায়াবেটিসের মানে কোনো কেউ কাছ থেকে ছড়ানোর জাতীয় কোনো ই নাই, বাট এইটা আর কি হেরিডিটি একটা ডিজিজ। মানে বাবা মার যদি এই ইনসুলিন মানে ওই মানে বাবা মার থেকে আসতে পারে, যেমন ধরো বাবা মার ইনসুলিন প্রডিউস করার ক্যাপাবিলিটি কম, তো ওইটা আর কি ওই সন্তানের মধ্যেও চলে আসতে পারে, যে ওরাও আর কি ইনসুলিন প্রডিউস করতেছে কম, সো ওদের মধ্যেও আর কি এই রোগটা দেখা দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, যেটা বললাম যে অ্যামাউন্ট অফ ইনসুলিন বিকামস হাই ইন দ্য ব্লাড, দিস এফেক্টস নর্মাল অ্যাক্টিভিটিস ডিফারেন্ট পার্ট হার্ট। আচ্ছা, ওকে। আচ্ছা, তো মানে সমস্যাটা কি, মানে ডায়াবেটিসের মেইন সমস্যাটা কি? ডায়াবেটিসের মেইন সমস্যাটা হচ্ছে গিয়ে লাইক হঠাৎ করে ডায়াবেটিস হলে কোনো সমস্যা নাই, লাইক তোমার ধরো আল্লাহ না করুক, ধরো কেউ একজন মানুষের ডায়াবেটিস ধরা পড়লো, তো সমস্যা কি, ওই চিনি কমায় খেতেছে। কিন্তু মেইন প্রবলেমটা কি, এইটা অনেক দিন যাবত থাকতে থাকতে তোমার প্রত্যেকটা অর্গানকে নষ্ট করে দেয়, একটু একটু আস্তে আস্তে করে একটা সাইলেন্ট কিলারের মতো। হার্ট অ্যাটাক করে, কিডনি অ্যাটাক করে, চোখ অ্যাটাক করে। তারপরে যারা ডায়াবেটিস পেশেন্ট আছে ওদের যে হার্ট অ্যাটাক, তারপরে ওদের যে এগুলো হবে এখানে লেখা নাই, বাট ওদেরটা সিমটমলেস ভাবে হয়। কেমনে, লাইক ধরো কেউ একজনের হার্ট অ্যাটাক হবে, আল্লাহ না করুক, ওর আর কি আগে হার্টের বুকের মধ্যে ব্যথা করবে বা ডিফারেন্ট ডিফারেন্ট সিমটম দেখা যাবে। কিন্তু ডায়াবেটিস পেশেন্টদের এটার রিস্কও বেশি, আবার ওদের সিমটমসও শো করে না। সো হঠাৎ করে যে হয়ে যাওয়া, এটা কিন্তু অনেক ডেঞ্জারাস একটা বিষয়, তাই না? আচ্ছা, আর যেটা বলা হয়েছে যে লাস্ট লাইনটা, এই যে if blood sugar is uncontrolled for a long time the risk of heart disease becomes very high, ঠিক আছে? মানে যাদের অনেক দিন ধরে ইয়ে আছে, ওদের কি সমস্যাটা মানে এই হার্টের রিস্কটা বেশি বেড়ে যাবে। এই যেটা বললাম যে যারা হেরিডিটি, ফাদার মাদার পজিটিভ ডিউরিস, তারপরে ওভারওয়েট ফ্যাটি বডি, তারপরে নো ফিজিক্যাল এক্সারসাইজ, তারপরে টেকিং স্টেরয়েড মেডিসিন ফর আ লং টাইম, সো এইগুলো আর কি একটু বেশি মানে কেয়ারফুল থাকতে হবে। লাইক মানে আমরা যদি এখানে থাকি, মানে হেরিডিটি তো লাইক যদি বাবা মার থাকে তাহলে একটু কেয়ারফুল থাকতে হবে, তারপরে ওজন কমাইতে হবে, এক্সারসাইজ করতে হবে, এগুলো তো জানোই। আর সিমটমসগুলো কি, লাইক এই যে ইউরিনেট করা, মানে ফ্রিকোয়েন্ট ইউরিনেট করা, রাতের বেলা বেশি আসা, তারপরে এক্সেসিভ থার্স্ট, গলা শুকায় যায়, ঠোঁট শুকায় যায়, এরকমের হয়। তারপরে মানে বেশি বেশি ক্ষুধা লাগে আর কি, তারপর ফিজিক্যাল উইকনেস দেখা পড়ে, ওয়েট লস দেখা পড়ে, শরীর মানে শুকনো হয়ে যায়, তারপরে টায়ার্ডনেস, স্কিন বিকামস ড্রাই, স্লো রিকভারি ফ্রম এনি, মানে মেইন যে পয়েন্ট যেভাবে আর কি ধরা হয় সেটা হলো এই যে ফ্রিকোয়েন্ট যে ইউরিনেটিং, মানে বেশি বেশি পেশাব আসে, তারপর এই যে থার্স্ট, এই ফার্স্ট দুইটা পয়েন্টই আর কি মানে মেইনলি বোঝা যায়। আরেকটা পয়েন্ট হলো কি এই যে থিন বডি, এটা কি মানে এইখানে না, মানে নর্মাল কেসে বলতেছি, লাইক কেউ যদি ডায়াবেটিসের আশঙ্কা করে, এইগুলা কারণে একটু বেশি আশঙ্কা করে আর কি। আচ্ছা, এরপর কি আছে, ফুড ফর, আচ্ছা, ওদের আর কি রেগুলার মেডিসিনে থাকতে হবে, যাদের ডায়াবেটিস আছে ওদের কোনো মানে সারা জীবনের জন্য আর কি এটা খাইতে থাকতে হবে, মিনিমাম ক্যালোরি নিডস অ্যান্ড চেক দ্য অ্যামাউন্ট। মানে যাদের একবার ডায়াবেটিস ধরা পড়ে গেছে, মোটামুটি ওর আর নিস্তার নাই, ও সারা জীবনই ডায়াবেটিসটারে আর কি কন্ট্রোলে রাখতে হবে, খুব হিসাব করে করে খাইতে হবে আর কি। আচ্ছা, আচ্ছা, ডায়াবেটিস কন্ট্রোল ক্যান বি থ্রি ওয়েজ, একটা হচ্ছে ফুড কন্ট্রোল, একটা হচ্ছে টেকিং মেডিসিন, আর একটা হচ্ছে ডিসিপ্লিন লাইফ। মেইন আসলে কথা হচ্ছে কি ফুড কন্ট্রোল, তুমি যদি ফুড কন্ট্রোল করো তাইলে আর কি মেডিসিন ইনটেকটাও কমাইতে পারবা বা একদম মানে লোতে নিয়ে আসতে পারবা। আর ডিসিপ্লিন লাইফে একটা ডিসিপ্লিন লাগবেই,
উল্টাপাল্টা খাওয়া, উল্টাপাল্টা টাইমে খাওয়া দাওয়া, এগুলো তো সব কিছু মেনটেন করতেই হবে। আমি এত মোটা মানুষ অ্যাডভাইস দিতেছি শুনে হাসতেছে হয়তো, বাট যাই হোক, পড়াইতেছি যেহেতু একটু অ্যাডভাইস দেওয়া লাগে এই আর কি। ঠিক আছে, ফুড কন্ট্রোল। ইফ আ ফ্যাট পারসন গেটস ডায়াবেটিস হি হ্যাজ টু টেক ফুড অ্যাকর্ডিং। না, এখানে ফ্যাট আর থিন না, যদি চিকন মানুষেরও ডায়াবেটিস হতো ওরও খাবার দাবার অ্যাকর্ডিংই নেওয়া লাগতো আর কি। ফ্যাট শেম করলো, যাই হোক। আচ্ছা, মানে আচ্ছা, মেইন পয়েন্ট সেটা বলছে যে ওয়েটটাকে নর্মালে আনতে হবে, যে মানে মোটা থাকা যাবে না, চিকন করে আনতে হবে। তারপরে যে সুগার খাওয়া যাবে না, সুইট খাওয়া যাবে না, এগুলো তো জানোই। তারপরে প্রোটিন রিচ খাবার খাইতে হবে। আচ্ছা, টেকিং মেডিসিন। আচ্ছা, ওদের আর কি মানে ওই যেটা বললাম যে ইনসুলিন ডিপেন্ডেন্ট পেশেন্ট, ওদের তো ইনসুলিন নিতে হবে। আর যাদের আর কি ওই যে টাইপ 1 টাইপ 2 বলছিলাম, এটা এখানে নাই, যেহেতু উল্লেখ করা নাই, যেহেতু অত বেশি মানে এটা মেনশন করার দরকার নাই। বাট ওই যাদের আর কি মানে এখানে লেখা দেওয়া যে ডক্টর প্রেসক্রিপশন, যাদেরকে ডক্টর প্রেসক্রাইব করছে মেডিসিন খাইতে ওদের মেডিসিন খাইতে হবে, আর যাদের ডাইরেক্ট ইনসুলিন নিতে হবে ওদের ইনসুলিন নিতে হবে। আচ্ছা, আবার ওই সেম করতে ডিসিপ্লিন লাইফ কেমনে করবো, ব্যালেন্স ডায়েট করবো, তারপর রেগুলার এক্সারসাইজ করবো, ইউরিন টেস্ট করবো, রেকর্ড রাখবো, আর সুইট খাবার কম করে খাবো আর কি। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টার এইখানেই শেষ। এই পার্টটুকু অনেক ইজি ছিল, এই পার্টটুকু অত বেশি কঠিন ছিল না। তোমার যদি মেইনলি মানে প্যারা হওয়ার কথা হলো কি ওই যে কার্ডিয়াক সাইকেল, তারপরে ওই যে আরেকটা কী ছিল জানি, ওই যে রেসাস ফ্যাক্টর, তারপর হার্টবিট, এইগুলা টাইপ টপিকে যদি তোমার প্রবলেম থাকে তাইলে আর কি আমাকে জানাও। এইগুলোতেও থাকলে জানাও, মানে সবগুলোতেই জানাও, কিন্তু ওগুলো আর কি একটু বেশি করে পড়ো, ঠিক আছে? আচ্ছা, তাহলে বিদায় নিচ্ছি। টেক কেয়ার, প্রবলেম থাকলে একটু জানাও, ঠিক আছে? আচ্ছা, আল্লাহ হাফেজ।